আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি। যদি আমরা রিভিশন বেস একবারে দৌড়ে উঠে যাইবাম, দ্রুত শেষ করার চেষ্টা করবাম আগামী বৃহস্পতিবার আগে, যাতে আমরা পঞ্চম অধ্যায় শেষ করতে পারি। তাহলে তো সব শেষ না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা থিওরিগুলো আমি খালি বলে দিই, আপনার খালি এখন এত বোঝানোর কিছু নাই, ডাইরেক্ট ঠাডা মুখস্থ করবেন। শীটের মধ্যে আছে দেখেন, শীটটা তো আছে সবার কাছে। প্রথমে আছে প্রোগ্রাম কারে বলে। প্রোগ্রাম কারে বলে এটা আমি বলতেছি না এখন আর, এটা মুখস্থ করবেন, দুমায় ডাইরেক্ট মুখস্থ করবেন। কি জানি প্রবলেম, যে কোনো একটা সমস্যা যদি আমি কম্পিউটার ভাষায় সমাধান করি, এটা হবে কি প্রোগ্রাম। আচ্ছা, এরপরে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কারে বলে, এটা দুমায় মুখস্থ করবেন। এরপরে যদি আমি যাই ওই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো সোর্স কোড কারে বলে, অবজেক্ট কোড কারে বলে। মনে আছে কি দুইটা? সোর্স কোড বলতে আমরা কি বুঝি? উচ্চতর ভাষায় লিখিত যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোর কি বলে? সোর্স কোড। আর মেশিন ভাষায় বলতে বাইনারি ভাষায় যে লেখাগুলো আছে, এগুলোর বলে কি? অবজেক্ট কোড, বাইনারি কোড বা মেশিন কোডও বলে। আচ্ছা, এরপরে কি আছে? অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? উচ্চতর ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা, সফটওয়্যার মানেই তো প্রোগ্রাম। সফটওয়্যার মানেই প্রোগ্রাম। এখন আরেকটা জিনিস আছে, প্রোগ্রাম কয় ধরনের আপনারা প্রশ্ন করতে পারে। প্রোগ্রাম হলো দুই ধরনের, একটা হলো সিস্টেম প্রোগ্রাম, আর একটা হলো কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অন সিস্টেম প্রোগ্রাম কোনগুলা? এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই আপনারা যেটা মোবাইলে ব্যবহার করেন কোন অপারেটিং সিস্টেম বলেন তো? মোবাইল যে ব্যবহার করেন, মোবাইলে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? অ্যান্ড্রয়েড না? তাহলে অ্যান্ড্রয়েড কি একটা অপারেটিং সিস্টেম। যারা বেশি বড় লুকস, এরা কি করে? বড় লুকস নাকি? এরা আইফোন ব্যবহার করে। আইফোনের মধ্যে অপারেটিং সিস্টেম কি? আইওএস। এরকম যেমন হুয়াই কিন্তু নতুন একটা অপারেটিং সিস্টেম নিয়ে আছে, হারমোনি 7। ওই হুয়াই কোম্পানির নাম শুনছেন? আহ, ওরা নতুন আর একটা অপারেটিং সিস্টেম নিয়ে ওরা ওদের মতো করে করতেছে, অনেক ডেভেলপ। তাহলে এই যে একটা ডিভাইস প্রাথমিকভাবে চালানোর জন্য যে মানে যে সফটওয়্যারটা ব্যবহার করা হবে বা যে প্রোগ্রামটা ব্যবহার করা হয়, এই প্রোগ্রামটারই বলা হয় কি? সিস্টেম প্রোগ্রাম। বুঝতে পারছেন কি? আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনগুলা? যেমন আপনি আপনার ফোনের মধ্যে কি কি ব্যবহার করেন? মেসেজ দেন, কেউ আদান প্রদান করেন, ক্যামেরা দিয়ে ছবি ওঠান, ফেসবুক অ্যাপ ব্যবহার করেন। মানে আপনার ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড বাদে যা দেখতেছেন, যেগুলো ইউজ করতেছেন, আপনি যে অ্যাপগুলা যতগুলা আছে, যতগুলা সফটওয়্যার আছে, এই সবগুলাই হলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। বোঝা গেছে? তাহলে প্রোগ্রাম হলো দুই ধরনের, একটা হলো সিস্টেম প্রোগ্রাম আর একটা হলো কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আচ্ছা, এখন এই যতগুলো প্রোগ্রাম আছে, এই সবগুলো প্রোগ্রাম লিখতে গেলে আমার কি ধরনের ভাষায় লিখতে হইব? একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা প্রোগ্রাম লিখি। কিন্তু কম্পিউটার কিন্তু ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর ভাষা বুঝে না। কম্পিউটার বুঝে কোন ভাষা? শুধুমাত্র বাইনারি ভাষা। এখন আমরা একটা আমাদের ভাষায় একটা প্রোগ্রাম তৈরি করলাম, এই প্রোগ্রাম তো আর কম্পিউটার বুঝবে না। তা কম্পিউটার বোঝানোর জন্য কি করতে হয়? ওই ভাষাটারে অনুবাদ করতে হয়। আর অনুবাদ করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়, আর একটা কথা মনে রাখবেন, সফটওয়্যার মানেই হলো কি একটা প্রোগ্রাম। যেমন আমি আপনাদেরকে আইসিটি স্পট অ্যাপ বানাই দিছিলাম না একটা? এই অ্যাপটাও কিভাবে করছি? প্রোগ্রাম করে বানাইছি না? ওই অ্যাপটাও কি একটা প্রোগ্রাম। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই এই যে উচ্চতর ভাষা থেকে বাইনারি ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয়, এই প্রোগ্রামটারই বলা হয় কি? অনুবাদক প্রোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, অনুবাদক প্রোগ্রাম এই কয় ধরনের? অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের আছে? তিন ধরনের। কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার, আর একটা হলো কি ইন্টারপ্রেটার। আচ্ছা, এখন সহজ কথায় আসি। অ্যাসেম্বলার বলতে আমরা কি বুঝি? আমি এর আগে উদাহরণ দিছিলাম অনেকগুলা। অ্যাসেম্বলার বলতে আমরা কি বুঝি? ওই যে আমি কার জানি উদাহরণ দিছিলাম, ইংরেজি স্যার আর আইসিটি স্যারের উদাহরণ দিছিলাম এর আগে। ইংরেজি স্যারের যদি আপনি একটা লেখা লিখে দেন যে বাংলাতে অনুবাদ করে দেওয়ার জন্য, শব্দ একসাথে অনুবাদ করে দেবো না? আর আপনার যদি আমারে মিললে যে একটা ইংরেজি প্যারাগ্রাফ লিখে দিচ্ছেন, দিয়ে বললেন যে স্যার এটা বাংলাতে অনুবাদ করে দেন, অথবা একটা বাংলা লিখে দিচ্ছেন, বললেন যে এটা ইংরেজিতে অনুবাদ করে দেন। ইংরেজি স্যারের তুলনায় আর আমার স্যারের, আমার দুজনের মধ্যে কেটা দ্রুত অনুবাদ করবো? ইংরেজি স্যার আগে করতো না? আমি যেহেতু ইংরেজি কম পারি, আমি কি করবাম? ইংরেজি তো এত ভালো অনুবাদ করতে পারবাম না। আমি কি করবাম? এক লাইন আপনার একটা লাইন অনুবাদ করে দেন, পরের লাইনে আবার অনুবাদ করতে যাই যদি কোনো ভুল থাকে, আমি আবার অনুবাদ করে কি থামিয়ে যাইবাম। থামিয়ে আমি আপনারা বলবাম যে এটা সংশোধন করে দেন, ফরওয়ার্ডে আমি আবার অনুবাদ করে দেব। আর ইংরেজি স্যার কি করব? যতগুলা ভুল আছে সবগুলা ভুল কি করবো? আপনারা একসাথে ধরায় দিব। তেমনি ভাবে এইখানে ওই অ্যাসেম্বলার একটা অনুবাদক প্রোগ্রাম, এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ অনুবাদ করব। অ্যাসেম্বলার বলতে কি, আমরা এই ভাষার, আমি কিন্তু যদিও ফার্স্ট ইয়ারে যেমন পড়েছি এইভাবে যাইতেছি না, একটু দ্রুত যাইতেছি। অ্যাসেম্বলার বলতে যে অনুবাদক প্রোগ্রামটা, ওইটা কিভাবে অনুবাদ করে? শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজটারে
মেশিন কোডে রূপান্তর করব। এরপরে আছে কি কম্পাইলার, আর একটা কি ইন্টারপ্রেটার। কম্পাইলার কিভাবে কাজ করে, ওই ইংরেজি স্যারের মতো কাজ করব। কম্পাইলার কি কি করব, সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করব। তাহলে অ্যাসেম্বলার কি করে, শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অনুবাদ করব। আর কম্পাইলার কি করব, মানে যতগুলো সোর্স কোড থাকবো সবগুলো সোর্স কোডে একসাথে মেশিন কোডে রূপান্তর করব। আর ইন্টারপ্রেটার কিভাবে অনুবাদ করব, এই লাইন বাই লাইন সোর্স কোড থেকে অবজেক্ট কোডে রূপান্তর করবো। এখন যদি আমরা সংজ্ঞাত যাই, অ্যাসেম্বলার কাকে বলে, যে অনুবাদক প্রোগ্রাম শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে তারই বলা হয় কি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের সুবিধা অসুবিধা আছে, সেটা থেকে পড়ে নেবেন, সেটার মধ্যে সংজ্ঞা সহ দেওয়া আছে। এরপরে আসি আমরা কম্পাইলার। কম্পাইলার কাকে বলে যদি পরীক্ষায় আসে, যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ সোর্স কোডকে মেশিন কোডে একসাথে অনুবাদ করে তারা বলা হয় কি কম্পাইলার। আর যদি বলে ইন্টারপ্রেটার কাকে বলে, যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে লাইন বাই লাইন বা এক লাইন করে মেশিন কোডে রূপান্তর করে তারে বলা হয় কি ইন্টারপ্রেটার। এরপরে আসি ওই ইন্টারপ্রেটার আর কম্পাইলার কি পার্থক্য। পার্থক্যের মধ্যে আমরা কি কি আছে দেখেন, যদি আমরা একটু দেখি, ওই সম্পূর্ণ প্রোগ্রামটা কিভাবে অনুবাদ করব কম্পাইলার একসাথে, যেগুলো আমি আলোচনা করছি পার্থক্যের মধ্যে কিন্তু এইগুলাই। সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবো, আর ওটা কি করব লাইন বাই লাইন বা এক লাইন করে অনুবাদ করব, প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করব। আর ইন্টারপ্রেটার কি করব, এক লাইন করে ভুল প্রদর্শন করব। কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটার কি ধীরে কাজ করে। এগুলো আলোচনা দরকার নেই, এগুলো আপনার পড়লেই পারবেন মনে হয়। আচ্ছা, এরপরে কম্পিউটার ভাষার প্রজন্ম, যেটা এটা একটু আগে দেখানোর দরকার ছিল আপনাদের, যদি এগুলো পারেন, এগুলো তো আমরা রিভিশন বেশি পড়তেছি। আচ্ছা, কম্পিউটার ভাষার প্রজন্ম, প্রথম প্রথম যখন কম্পিউটার এই যে প্রোগ্রাম করা হতো তখন কি আর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হতো। যত কাজ করতো সবগুলো কিন্তু এই বাইনারি ল্যাঙ্গুয়েজের সাহায্যে অনুবাদ মানে প্রোগ্রাম তৈরি করা হতো। তাহলে এই প্রথম প্রজন্মটা, আর কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় সর্বপ্রথম কেটাই করছিল, 9-10 পড়ে আসছেন না? এটা লর্ড বায়রনের কন্যা। উনি কি করছিল, এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে একটা ছিল, ওইটা চালানোর জন্য সে প্রথমত ওই মানে মানে এই যে প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করছিল, প্রোগ্রামিং করছিল সর্বপ্রথম। পরবর্তীতে আস্তে আস্তে কি এই 1945 থেকে 1950 সাল পর্যন্ত যত প্রোগ্রাম করা হয়েছে সবগুলো কি দিয়ে করা হয়েছে, 0 আর 1-এর সাহায্যে, মেশিন ল্যাঙ্গুয়েজের সাহায্যে। পরবর্তীতে 1950 থেকে 1960 সাল পর্যন্ত ওইটারা কি করছে, একটু সহজ করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। ডে বাই ডে সময়ের বিবর্তনে প্রতিনিয়ত নতুন নতুন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হইতেছে, এবং পিছনের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো অনেকগুলো বিলুপ্ত হইতেছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 3000-এর অধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। মানে আমরা কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবাম, একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং। মনে থাকবো কি? আচ্ছা, এখন দ্বিতীয় প্রজন্মের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ, ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো দ্বিতীয় প্রজন্মের। এরপর তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন কত সাল, এই সালগুলো মুখস্থ করে নেবেন, এগুলো আলোচনা করার দরকার নাই, সেটা থেকে দেখে ডাইরেক্ট মানে থিওরিগুলো ডাইরেক্ট ছাড়া মস্ত। বিভিন্ন স্তরের ল্যাঙ্গুয়েজ আছে, কি কি আছে, কি কি আছে, এই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরপরে কি চতুর্থ স্তর, মানে কি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরপরে কি ফোর্থ জেনারেশন, এরকম ল্যাঙ্গুয়েজ গুলো আছে। এগুলোও থিওরি এই শীটের মধ্যে দেওয়া আছে, ডাইরেক্ট মুখস্থ করে নেবেন। এগুলো এত ডিটেলস আমি যাইতেছি না। মেশিন ভাষার সুবিধা অসুবিধা আছে, এগুলো আপনার শীটের থেকে পড়ে নেবেন। সি প্রোগ্রামিং এগুলো তো দেখলাম এই। এরপরে যদি যাই, আচ্ছা এগুলো দরকার নাই, আমরা শর্ট করি। প্রথম স্লাইড শেষ, এবার যাই আমরা অ্যালগরিদমের মধ্যে। আমরা কিন্তু সব দ্রুত যাইতেছি, কোনো কিছু লেখাইতেছে না, জাস্ট আলোচনা করে দিয়েছি, আপনারা সেটা থেকে মুখস্থ করে নেবেন সবগুলো। আর এগুলো তো মুখস্থ আছেই আগে, ঠিক না? আচ্ছা, এরপরে আসি আমরা অ্যালগরিদম। আচ্ছা, এখন যদি আমি একটা প্রশ্ন করি, প্রোগ্রাম বলতে জেনে আমরা কি বুঝছিলাম, যে কোনো একটা প্রবলেম, হ্যাঁ যে কোনো একটা সমস্যা যদি আমি কম্পিউটার ভাষায় সমাধান করি এটা হবে কি প্রোগ্রাম। আর অ্যালগরিদম বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে কোনো একটা সমস্যা, এই সমস্যা যদি আমরা ধাপে ধাপে সমাধান করি এটাই হবে অ্যালগরিদম। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমার বাসায় কিভাবে আসছেন, আপনি কি বলতে হইব, বাসা থেকে কি করছেন না করছেন, কিভাবে আসছেন, প্রত্যেকটা ধাপে ধাপে উপস্থাপন করতে হইব, তাহলে এটা হয়ে যাবে কি অ্যালগরিদম। তাহলে এখন যদি বলা হয় অ্যালগরিদম কাকে বলে, যে পদ্ধতিতে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় এটারে বলা হয় কি অ্যালগরিদম। অ্যালগরিদমের কতগুলো নিয়ম এবং বৈশিষ্ট্য আছে, অ্যালগরিদমের মধ্যে আমি যাইতেছি না, জাস্ট খালি অ্যালগরিদমের নিয়ম আর বৈশিষ্ট্যগুলো দেখেন, এগুলোও শীটের মধ্যে দেওয়া আছে। অ্যালগরিদম কি হইতে হবে, সহজবুদ্ধ হতে হবে,
প্রত্যেকটা ধাপ কি হইতে হবে? স্পষ্ট হতে হবে, যাতে যে কোনো প্রোগ্রামার সহজেই বুঝতে পারে। ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে, একই কি ব্যাপকভাবে মানে প্রয়োগের উপযোগী হতে হবে। আচ্ছা, এগুলা মুখস্থ করে নিবেন। অ্যালগরিদমের সুবিধা আছে কতগুলো: সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সাহায্য করে, জটিল জটিল প্রোগ্রাম লিখতেও কি সাহায্য করে অ্যালগরিদম। ডিটেলসে যাইতেছি না। ধরেন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করব। আমরা যদি অনেক অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সবগুলো একসাথে করব। জাস্ট আমরা থিওরিটিক্যাল পার্টটাকে আমরা একটু দেখতেছি। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথম ধাপটা আমার কি হবে? শুরু। এরপরের ধাপটা কি হবে? একটা মানে ত্রিভুজ থেকে আমার কি কি সংগ্রহ করতে হয়? ভূমি আর উচ্চতা গ্রহণ করতে হয় না? এরপর আমরা কি করব? ক্ষেত্রফল সমান কি জানি আমরা? হাফ ইন্টু ভূমি ফোরন উচ্চতা। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কি করবাম? ক্ষেত্রফল নির্ণয় করবাম। এরপরে যদি আমরা এখানে আমি ডিটেল বাংলাতে লিখে রাখছি, আপনারা পরীক্ষার মধ্যে যেটা করবেন, ওই অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো কি করবেন? ইংলিশে লিখে লাগবেন, তাহলে আপনার শর্টকাট হবে, সহজে উপস্থাপন করতে পারবেন। আর বাংলাতে লিখলে অনেকটাই হয় কি, এলোমেলো লাগায় দেন। অনেক অনেক স্টুডেন্টরা দেখছি, অনেক ভালো ভালো স্টুডেন্টরা ওই প্যাচ লাগায় দেয়, উল্টা বলে কোন ধাপের পরে কোন ধাপ হবে, একটা এলোমেলো লাগানো থাকে। তাহলে কি করতেছি আমরা? 3 নাম্বার ধাপে এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতেছি। এরপরের ধাপে ক্ষেত্রফলটা প্রদর্শন করতেছি। এরপরের ধাপটা কি? শেষ। যদি আমরা এগুলো একটু পরে দেখবো। আচ্ছা, এগুলা দরকার নেই আমার অ্যালগরিদম আর। এবার ফ্লো চার্টে যাই, ফ্লো চার্টের থিওরি পার্টটাতে যাই। কি করতেছি? একবারে বুলেটের গতিতে যেতেছি নাকি, না বিমানের গতিতে? বিমানের গতিতে গেল, বুলেট রকেটের গতিতে যেতেছি। বুলেটের গতি কম, রকেটের গতিতে নাকি। আচ্ছা, এবার আসি আমরা ফ্লো চার্ট। ফ্লো অর্থ কি? প্রবাহ। চার্ট মানে কি? চিত্র। ফ্লো চার্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি, মানে আগে যেটা বলছিলাম, আমরা সি প্রোগ্রাম যা কাজ করব কোন একটা প্রবলেম নিয়ে নাকি। তাহলে একটা প্রবলেম যদি আমি কম্পিউটার ভাষায় সমাধান করি, এটা কিচ্ছু করতো না। কোন একটা প্রবলেম যদি এই ইয়ার ভাষায় আচ্ছা, তাহলে ফ্লো চার্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি, একটা প্রবাহ চিত্র। তাহলে যে কোনো একটা প্রবলেম প্রবলেম যদি আমরা চিত্র বা প্রতীকের সাহায্যে সমাধান করি, এটা হবে কি? ফ্লো চার্ট। সহজ কথায়, যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় বা সমাধান করা হয়, এই জিনিসটা হলো কি? ফ্লো চার্ট। একবারে যদি আমরা সামারি করি, প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? কোনো একটা প্রবলেম যদি আমি কম্পিউটার ভাষায় সমাধান করি, এটা হবে প্রোগ্রাম। কোনো একটা প্রবলেম যদি আমি ধাপে ধাপে সমাধান করি, এটা হবে অ্যালগরিদম। আর কোন একটা প্রবলেম যদি আমি চিত্র বা প্রতীকের সাহায্যে সমাধান করি, এটা হবে কি? ফ্লো চার্ট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ফ্লো চার্টের মধ্যে আমার মেইন জিনিসগুলো হলো প্রতীকগুলো। ফ্লো চার্ট আবার, আচ্ছা, ফ্লো চার্ট আবার কয় ধরনের আছে? 2 ধরনের, সিস্টেম ফ্লো চার্ট, একটা হলো কি? প্রোগ্রাম ফ্লো চার্ট। এই সিস্টেম ফ্লো চার্ট আপনাদের তেমন কোনো কাজে লাগে না, আপনাদের সিলেবাসে নাইও গা। আপনাদের আসে যেটা, এটা কোনটা? প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে ফ্লো চার্টগুলো অঙ্কন করি, এগুলো হলো কি? প্রোগ্রাম ফ্লো চার্ট। এখন এই যেমন এই দুইটা প্রতীক দেখে আপনি বুঝতেছেন কোনটা কাঁদতেছে আর কোনটা হাসতেছে। মেসেঞ্জারে মেসেজ পাঠাইলে আপনার তখন লেহা তো ইমোজি পাঠান, ঠিক না? দেখে আমরা বুঝতে পারি। তেমনি ভাবে ফ্লো চার্ট করতে গেলে যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো দেখে কি আমাদের বুঝতে হবে কোনটা কোন ধরনের কাজ করে। যেমন আমরা এখানে যে প্রতীকটা আনছি, এই প্রতীকটা দেখতে কিসের মতো মনে হয়? ক্যাপসুলের মতো বা টার্মিনাল প্রতীক। এই প্রতীকের কাজ কি? কোনো কিছু শুরু এবং শেষ করার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা এই প্রতীকটা চাই, এই প্রতীকটার কাজ কি? এটা কি আয়তক্ষেত্র না সামান্তরিক না রম্বস? সামান্তরিক। ওটার কাজ কি? প্রোগ্রামের শুরু বা শেষ, সরি, ইনপুট বা আউটপুটের জন্য, এই প্রতীকটা ব্যবহার করা হয়। আচ্ছা, বানান ভুল আছে যদিও। আচ্ছা, এরপর আছে এটা কি? আয়তক্ষেত্র। ওটার কাজ কি? প্রোগ্রামের বা গাণিতিক হিসাব নিকাশ করার জন্য, সহজ কথা গাণিতিক হিসাব নিকাশ বা প্রক্রিয়া করার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা যাই, এই প্রতীকটা কিসের মতো? ডায়মন্ড আকৃতির বা রম্বস আকৃতির। এটা হলো প্রোগ্রামের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। এরপরে হলো তীর চিহ্ন। এটা কাজ কি? প্রোগ্রামের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে শেষ হবে, এটার জন্য কিন্তু ব্যবহার করা হয়। যাক, তাহলে আমরা কি করলাম? একটা ফরিংরা বাসায় দিলাম নাকি, নামাইরে। আচ্ছা, তাহলে আমরা এখানে তীর চিহ্ন বলতে আমরা যে জিনিসটা বলতেছি কি, ওই প্রোগ্রামের প্রবাহ কোন দিকে শুরু কোন দিকে শেষ, এগুলার জন্য। এরপরে সর্বশেষটা কি? একটা বৃত্ত। ওটার কাজ কি? প্রোগ্রামের প্রবাহ যদি একাধিক প্রবাহ হয় এগুলারে একত্রিত করার জন্য বা সংযোগ করার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করি, কানেক্টর। ঠিক আছে কি? আচ্ছা, যদি আমরা সবগুলো প্রতীক, আচ্ছা, এই প্রতীকগুলা খাতা থাকতে হবে কি? এগুলো তো পারেনি আপনারা, শীটও আছে, আঁকারও দরকার নাই, এগুলো পারেন।
আচ্ছা, এখন যেটার মধ্যে আসি, ফ্লো চার্ট অঙ্কনের কতগুলা নিয়ম আছে। কি কি নিয়ম আছে? নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। এখানে যে ফ্লোচার্ট প্রতীকগুলো আছে, এই প্রতীকের বাইরে আপনি ইচ্ছে করলে অন্য কোনো প্রতীক ব্যবহার করতে পারবেন? করা যাবে না। তাহলে কি করতে হবে? এই প্রতীকগুলাই ব্যবহার করতে হবে, অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। এছাড়া কিন্তু আরো দুটো প্রতীক আছে, একটু দেখাই আমরা আরো দুটো প্রতীক। এরপর কি ফ্লোচার্টের প্রবাহ উপর থেকে কি হইব? নিচের দিকে প্রবাহ হইব, অথবা বাম থেকে ডান দিকের দিকে। কি হয়েছে এরার? আচ্ছা, প্রবেশপত্র আমি কালেক্ট করবো না, আপনারা জান। আপনার প্রবেশপত্র আর অ্যাডমিট কার্ড আমি রাইখা দেব না, তাইলেই হবে। এরপরে পরীক্ষা দেওয়া মতো না। আচ্ছা, এখন যদি দেখেন তাহলে রাইখা দেব কিন্তু। তাহলে ফ্লোচার্টের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে শুরু হবে? উপর থেকে নিচের দিকে, অথবা বাম থেকে ডান দিকে এটা ফ্লো হবে। প্রতীকের ভিতরে যে লেখাগুলো লিখবাম, এই লেখাগুলো কি করতে হবে? স্পষ্ট হতে হবে। অতিরিক্ত প্রতীক ব্যবহার যত পরিহার করা যায়। অনেকে দেখবেন কি ফ্লোচার্ট বানাতে গেলে হাবিজাবি দিয়ে বেশি প্রতীক দেওয়া দেয়। এখানে আপনাদের নিয়ম এবং বৈশিষ্ট্যের মধ্যে আছে ফ্লোচার্টের মধ্যে প্রতীক যত কম ব্যবহার করা যায়। ক্লিয়ার বিষয়গুলা? আচ্ছা, এই প্রতীকের ভিতরে কি কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা কি উচিত নয়। আচ্ছা, এগুলো আমার দরকার নাই রিপিট করার, এগুলো মনে দরকার নাই, এগুলো দেখার দরকার নাই। এগুলো আমরা প্র্যাকটিস করব, এগুলোও দরকার নাই। বাংলা লেখা অনেক আছে। যেটা দরকার আপনাদের ওই ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের কি পার্থক্য। তাহলে দুইটা পার্থক্য আমরা কেমনে লিখতে পারি? দেন, যে পদ্ধতিতে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান, মানে দুইটা সংখ্যা লিখবেন। একটা কি বর্ণনা নির্ভর, আর একটা হলো কি চিত্র নির্ভর। প্রোগ্রাম বুঝতে কি বেশি সময় লাগবে। অ্যালগরিদম যদি আপনি দেখেন, অ্যালগরিদমটা পড়ে যদি প্রোগ্রাম বুঝতে হয়, মানে আমার কি করতে হইব? পুরো প্রোগ্রামটা পড়ে পরে অ্যালগরিদম মানে কিসের প্রোগ্রাম বা কিসের সমস্যা এটা বুঝতে হবে। আর ফ্লোচার্টটা দেখে কিন্তু আমরা সহজে বুঝতে পারি। প্রোগ্রামের প্রবাহের দিক সহজে বোঝা যায়, আর একটা কি বোঝা যায় না। আরেকটা দেখি যে ভুল ত্রুটি দূর করা সহজ, আর একটা দেখি ভুল ত্রুটি দূর করা কঠিন। অ্যালগরিদম দেখি ভুল ত্রুটি দূর করাটা কঠিন হয়, আর ফ্লোচার্টের মাধ্যমে কি ভুল ত্রুটি দূর করাটা সহজ হয়। আচ্ছা, এগুলো দরকার নাই, এগুলো আমি স্কিপ করতেছি, অনেকগুলো স্কিপ করছি। আচ্ছা, এবার আসেন প্রোগ্রাম তৈরি। আমি সবগুলা স্লাইড কিন্তু আপনাদের দেখা লাইতেছি একবারে সব। আচ্ছা, প্রোগ্রাম তৈরির ধাপ। প্রোগ্রাম তৈরির ধাপ বলতে আমরা কি বুঝি? প্রোগ্রাম তৈরি করার জন্য যে ধাপগুলো অনুসরণ করি এগুলো হলো কি প্রোগ্রাম তৈরির ধাপ। স্ট্যান্ডার্ড ধাপ কয়টা? প্রোগ্রাম তৈরির 6টা ধাপ আছে। এই নামগুলো একবার টোটালি মুখস্থ করে ফেলবেন। অনেক বইয়ের মধ্যে কম বেশি আছে, কোনো বইয়ের মধ্যে 6টা, কোনো বইয়ের মধ্যে 7টা, কোনো বইয়ের মধ্যে 8টাও আছে, কোনো বইয়ের মধ্যে 5টাও আছে। তবে স্ট্যান্ডার্ড ধাপ হলো কটা? 6টা। এগুলো আলোচনা দরকার আছে। আচ্ছা, খালি ধাপগুলো মুখস্থ করলেই হইতেছে। 6টা দাগাইবেন। এমসিকিউ কয়টা ধাপ এটা আইতো না পরীক্ষার, হয়তো আসতে পারে নিচের কোনটি প্রোগ্রাম তৈরির ধাপ, এরকম আসতে পারে। আচ্ছা, গুরুত্বপূর্ণ জিনিস হলো ডিবাগিং। ডিবাগিং এ যাওয়ার আগে আমার কি শিখতে হইব? বাগ শিখতে হইব। বাগ জানি কি জিনিস? ওই যে দেন এখানে যে লজিক, এখানে যে লজিকের মানে সার্কিট গুলো বানানো আছে না দেওয়ালের মধ্যে, এই সার্কিট গুলোর মধ্যে কিন্তু এই ওই দিন মনে একটা একদিক দিয়ে একটা ফাঁক আছে, ওটার ভিতরে টিকটিকি বাসা বানাইছে, বুঝছেন? এখন টিকটিকি যদি এর ভিতরে গিয়ে বৈশা, সুইচের ভিতরে গিয়ে যদি বৈশা থাকে, সুইচ চাপ দিলে কাজ করবে? সুইচ চাপ দিলে কাজ করবে না। ওই যে লজিক গেটের লাইট গুলো কি জ্বলবে না। তাহলে এখানে যদি লাইট না জ্বলে কেন লেগে জ্বলবে না? ভিতরে পোকামাকড় যদি বসে থাকে। এখন এই বাঘ শব্দের অর্থই হলো কি? বাঘ শব্দের অর্থ কি? ওই যে যে জিনিসগুলো দেখা যেতেছে পোকামাকড়। এখন বলতে পারেন প্রোগ্রামের মধ্যে কি পোকামাকড় আসবো? তবে এই বাঘ শব্দটা বা এই বাঘের উৎপত্তিটা কিন্তু পোকামাকড় থেকে। প্রথম যখন ওই যে ক্যাডা জানি, আমরা জানি কি বলছিলাম, বুলিয়ান যে ক্যাডা বিষয় করছিল ক্যাডা, জর্জ বুল। উনি আবিষ্কার করার প্রায় 70-75 বছর পরে ক্লড শ্যানন নামে একজন ব্যক্তি কি করছিল? ক্যালকুলেটর বানাইছিল না? ওই ক্যালকুলেটর কিদ্দা বানাইছিল? ওই সুইচ গুলা ব্যবহার করে 800 সুইচ ব্যবহার করছিল, করে কিন্তু কি করছিল? একটা ক্যালকুলেটর বানাইছিল। ওই ক্যালকুলেটর কি করতো? ভুল ফলাফল দিত। ভুল ফলাফল দেয় ক্যালাগিন খুঁজে বাইর করে দেয় এই সুইচের ভিতরে এই প্রজাপতি মরে পড়ে রয়েছে সর্বপ্রথম। মানে বাঘ শব্দের উৎপত্তি যে জায়গা থেকে, ওইখানে কি করছিল? একটা সুইচের ভিতরে একটা মৃত প্রজাপতি পাওয়া গেছিল। আর এই মৃত প্রজাপতি পাওয়ার কারণে কি করতো? ফলাফল ভুল আসতো। তখন এই ক্লড শ্যানন এখানে নোট করে রাখছিল, যদি তোমার ক্যালকুলেশনে ভুল আসে তখন ধরে নিবা যে তোমার এই সিস্টেমের ভিতরে কোনো বাগ আছে।
সিস্টেমের ভিতরে কি বাঘ, বাঘ অর্থ কি পোকামাকড়, এই ওই গোত্রের যা আছে সবকিছুই বোঝায় একসাথে। এখন আমরা যে প্রোগ্রাম করবাম, প্রোগ্রামের মধ্যে তো এরকম জীবিত কোনো পোকামাকড় আসতে পারে না। তাহলে প্রোগ্রামের ভিতরে এটার সাথে যেটা মানানসই যে জিনিসটা বোঝানো হয়, প্রোগ্রামের যে ভুল ত্রুটিগুলো হবে, এই ভুল ত্রুটিগুলো হলো কি প্রোগ্রামের বাগ, বোঝা গেছে। আর নর্মালি বাগ বলতে আমরা যে জিনিসটা বুঝি পোকামাকড়, আর এটা কোত্থেকে আসছে, এই লজিক গেটটাকে কিন্তু বাগ শব্দের উৎপত্তি, ওইখানে গিয়ে এই পোকা অরিজিনাল পোকামাকড়ে গিয়ে প্রবলেম লাগাইতো। তাহলে এখন আমরা যদি বলি যে বাগ পঞ্চম অধ্যায়ের মধ্যে যদি প্রশ্ন আসে বাগ কাকে বলে, যে প্রোগ্রামের যে ভুল ত্রুটিগুলো আছে এই ভুল ত্রুটিগুলো হলো বাগ। আর ডিবাগিং বলতে আমরা যে জিনিসটা বুঝি, প্রোগ্রামের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো সংশোধন করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হলো কি ডিবাগিং। অন প্রোগ্রামের যে ভুলগুলো আছে, ভুলগুলো কয় ধরনের আছে, 3 ধরনের ভুল আছে। একটা হলো সিনট্যাক্স এরর, আর একটা কি লজিক্যাল এরর, আর একটা হলো ইনফরমেশন এরর। অন সিনট্যাক্স এরর কোনগুলা, ওই যে আমি বানান ভুল করলাম, আপনারা লিখতে যে অনেকে সেমিকোলন দিছেন না, এই প্রোগ্রাম করতে যে অনেক সময় সেমিকোলন আপনারা দেন নাই, ব্র্যাকেটটা সবার শেষে ক্লোজ করেন নাই, এই যে এরকম যে ভুলগুলো করবেন, এই ভুলগুলো হলো কি সিনট্যাক্স এরর। এরপর আসি আমরা লজিক্যাল এরর। লজিক্যাল এরর বলতে আমরা কি জিনিসটা বুঝি, ধরুন আমি আপনার বললাম যে দুইটার সংখ্যা যোগ করেন, একটা 3 আর একটা 5, আপনি ইচ্ছে সুন্দর করে দুইটার সংখ্যা নিছেন না, আমরা যোগ না করে করছেন কি দুইটা বিয়োগ করেছেন, অথবা দুইটা গুণ করে ফেলছেন, এই যে ভুলটা করছেন এই ভুলটাই হলো কি লজিক্যাল এরর। আর একটা হলো ইনফরমেশন এরর। আমি বললাম যে আপনি দুইটার সংখ্যা যোগ করেন, একটা হলো 5 আর 3, আপনার 5 আর 3, আমি বলছি আপনার 5 আর 3 আপনি যোগ করছেন ঠিক আছে, কিন্তু 5 আর 3 যোগ করছেন, আপনি যোগ করছেন 10 আর 11 যোগ করে লাইছেন। তাহলে এখানে একটা ভুল হয়েছে না, এই ভুলটাই হলো কি ইনফরমেশন এরর। এখন যদি আমি সহজ কথায় আসি, এখান থেকে যেটা এমসিকিউ আসে, একটা ভুল দেওয়া থাকবে, দেওয়া বলবে ওটা কম্পাইলার কি ভুলটা ধরতে পারে কিনা। আমি যদি কম্পাইলার বাদে ক্যালকুলেটরের কথা বলি, ক্যালকুলেটরের মধ্যে যদি আপনি যেমন ধরেন, আমি ক্যালকুলেটর যদি আপনাদেরকে দেখাই, সিনট্যাক্স এরর পাইছেন না ক্যালকুলেটরের মধ্যে, ধরেন এরকম ভাবে দিয়া আমি ইকুয়াল দিলাম, কিলে আইছে সিনট্যাক্স এরর। কি করছি আমি, যোগ বিয়োগ গুণ বা গান্তাজি উল্টা পাল্টা দিয়ে দিছি, ঠিক না। তাহলে এই ভুলটা হলো সিনট্যাক্স এরর। এখন আমি যদি আপনারা বললাম আমি 5 আর 3 যোগ করার জন্য, আপনি কি করছেন, এই ক্যালকুলেটরের মধ্যে এই 5-এর মধ্যে চাপ দিছেন, দিয়ে বিয়োগের চাপ দিছেন, দিয়ে দিছেন 3। আমি কি বলছিলাম কি করার জন্য, যোগ করার জন্য, আপনি করছেন কি বিয়োগ। অন ক্যালকুলেটর কি দেখাইবো ফলাফল ভুল, এরর দেখাইবো, কোনো এরর দেখাবে না। আমি বললাম যে 5 আর 3 আপনি এই গুণ করার জন্য, আপনি কি করছেন গুণ করছেন ঠিক আছে, কিন্তু 5 আর 3 গুণ না করে আপনি করছেন কি 7 আর 3 গুণ করছেন, ক্যালকুলেটর কি ফলাফল ভুল দেখাইছে, ভুল দেখাইছে না। তাহলে ওই যখন কম্পাইলার যখন ভুল ধরবে, প্রোগ্রামের যে ভুলগুলা ধরবে, কম্পাইলার যে ভুলগুলা ধরতে পারে, ক্যালকুলেটর লিস্ট দিয়ে দিচ্ছে তো মনে হয়, এলাও করবে, এটা এলাও করার কথা, এটা এলাও করবে, হ্যাঁ এলাও করবে। আপনারা একটু মডেলগুলো মিলে নিয়েন, এগুলো এলাও করবে, অনেকগুলো মডেল দেওয়া আছে। আপনারা ক্যালকুলেটর ম্যাক্সিমাম এনে তো একটু বালা ক্যালকুলেটর, একটা একটু দামি ক্যালকুলেটর মনে হয় নাকি, বাকি যারা আছে সবার এক ধরনের ক্যালকুলেটর, সবটি মানে আপনাদের করবে। তবে যারা করবেন ক্যালকুলেটর এলাও করবে, এই যে এই ক্যাটাগরি ক্যালকুলেটর যেটি আছে সবটি ইউজ করতে পারবেন পরীক্ষার মধ্যে, এটাও করতে পারবেন। তবে মডেলটা একটু দেখে নেবেন, নোটিশ দিয়েছে, আমি নোটিশটা দেখছি না, নোটিশের মধ্যে সবগুলো মডেল লেখা আছে, আমি দেখে দেব না। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দেব না কি কি মডেল আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা এখন ওই যে কম্পাইলার কি করে, ভুল ধরে না। আমরা যে অনুবাদক প্রোগ্রাম পড়ে আসছি, এখানে দেখছিলাম না অনুবাদক প্রোগ্রামের কাজ কি, ভুলগুলো তো ধরে দিবে। তাহলে এই কোন ভুলগুলো কম্পাইলার ধরতে পারবে, শুধুমাত্র সিনট্যাক্স এররটা ধরতে পারে, কিন্তু ওই যে লজিক্যাল এরর বা ইনফরমেশন এরর এগুলো কিন্তু কম্পাইলার ধরতে পারে না। আচ্ছা এগুলা দরকার নাই, এগুলো আলোচনা করেছি। এরপরে যে সি প্রোগ্রাম, থিওরিটিক্যাল পার্ট মোটামুটি আমরা আলোচনা করেছি নাকি, প্রোগ্রাম কে আগেই পড়ে আছেন। আমার ল্যাপটপ কি হয়েছে, ল্যাপটপ কি ডরাইছে নাকি, হ্যাং হলো এটাতে। আচ্ছা দেখেন আমরা সবগুলো দ্রুত যেতেছি, এগুলো আলোচনা করতেছি না, এগুলো আমরা আগেও পড়ছি।
আচ্ছা, এরপরে আসেন এই কোডিং করার জন্য আমরা কি কি লাগে নাকি, বা একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, এগুলো থিওরি আপনারা পড়ে নেবেন নাকি, এগুলো থিওরি পড়ে নেবেন, শীটের মধ্যে দেওয়া আছে হুবহু কি কি তৈরি করা যায়। আমি যেটা আপনাদেরকে দেখাবো সি কি, এগুলো থিওরি দেওয়া আছে। সি ভাষা কারে বলে, সি প্লাস প্লাস, জাভা কারে বলে, চতুর্থ প্রজন্মের ভাষা। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের প্রোগ্রাম করতে গেলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো চলক এবং ধ্রুবক। চলক কোনগুলা? আমরা চলক আর ধ্রুবক কিন্তু আমরা লজিক গেটেও পড়ে আসছি। ওইখানে চলক যদি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ যদি চলক আসে, আপনি কি বলবেন? বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল এটা কি চলক, আর যেটা অপরিবর্তনশীল এটা হলো ধ্রুবক। এখন চলক আর ধ্রুবক যদি এই পঞ্চম অধ্যায় আসে, আনসার কি একই হবে? কাছাকাছি, তবে আনসারটা কি একটু ভিন্ন। তাহলে এই চলক বলতে আমরা কি বুঝি? প্রোগ্রামে কোনো একটা নাম দিয়ে যদি তার অধীনে আমরা ডেটা জমা রাখি, এটাই হবে কি চলক। আর ধ্রুবক বলতে আমরা কি বুঝি? একই জিনিস, প্রোগ্রামে কোনো একটা নাম দিলাম, দেয়া তার অধীনে আমরা ডেটা জমা রাখলাম, তবে ওই ডেটাটা কি হবে? পরিবর্তন হবে না, মানে অপরিবর্তনশীল, তাহলে এটা হবে কি ধ্রুবক। তাহলে প্রোগ্রামে কোনো একটা নাম দিয়ে যদি তার অধীনে আমরা ডেটা জমা রাখি, ওটা হলো চলক। আর প্রোগ্রামে কোনো একটা নাম দিয়া যদি তার অধীনে ডেটা জমা রাখি এবং তা অপরিবর্তনশীল, তাহলে ওই নামটারই বলা হবে কি ধ্রুবক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা আস্তে আস্তে চলক ধ্রুবকের দিকে যাইতেছি, মুভ করতেছি প্রোগ্রামের দিকে। দেন কত দ্রুত সবগুলো স্লাইড শেষ হয়ে গেছে নাকি, যেগুলো পড়তে আমরা 2 মাস লাগছে আগে, আজকে আমরা একদিনে পড়ে ফেলতেছি। আচ্ছা, এরপরে আসি আমরা কোডিং করার জন্য কি কি লাগে। কোডিং করার জন্য কি কি লাগে? একটা এডিটর লাগে, একটা কম্পাইলার, আর একটা কি ডিবাগার। এখন প্রত্যেকটা তো আলাদা আলাদা ইউজ করা আমাদের জন্য জটিল, আবার ইচ্ছে করলে আমি আলাদাও ইউজ করতে পারি। তাহলে এই সবগুলো একত্রিত করে কিন্তু আরো সফটওয়্যার আছে একটা, যে সফটওয়্যারের মধ্যে কি সবগুলো একসাথে আছে। এরকম সফটওয়্যার অনেকগুলো আছে, আর এই সফটওয়্যার নাম কি বলা হয়? আইডিই। আপনাদের কাজ হলো আইডির ফুল এব্রিভিয়েশন কি বলেন তো, আমি দেখানোর আগে দিই কাটা কাটা পারেন। আইডিই এর ফুল এব্রিভিয়েশন বানান সহ আপনাদের মুখস্থ করাইছিলাম, খাতার মধ্যে লেখাইছিলাম। হ্যাঁ, কাছাকাছি। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, এরপরে এনভায়রনমেন্ট। মানে 11 জনের মিললে আইডি এর ফুল মিনিং নাকি? দ্রুত লেখেন এটা খাতা মধ্যে, লেখে এখনই মুখস্থ করেন। আগেও মুখস্থ করাইছি, আবার মুখস্থ করাই লাগবে আপনাদের। যদিও বাড়িতে যদি একটু রিভিশন দিয়ে আসতেন, যেহেতু পঞ্চম অধ্যায় আজকে শুরু করবাম, তাহলে আর একটু ভালো হইতো। আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। একদিনে পুরো ক্লাস রিভিশন না, আপনারা পারেন দেখেও আমি যাইতেছি, এগুলো পারেন আপনারা, এই জন্য আমি দৌড়ে উঠে যেতেছি। ওড়ানো হয়েছে? আচ্ছা, অনেকগুলো আইডিয়া আছে না, এর মধ্যে আমরা জানি কোনটা ব্যবহার করি? কোড ব্লক। আর ফোনে ফার্স্ট ইয়ার যারা আছে, আপনাদেরকে তখন ফোনে দেই না, ফোনে কোডিং সি নামে আরো অনেকগুলো অ্যাপ আছে, ওদেরকে আমি করি কি জানেন, খাতা তো লেখেই, পাশাপাশি ফোনের মধ্যে কোডগুলো প্র্যাকটিস করে সবাই। আচ্ছা, এই জিনিসটা জানি কি আছে, বেসিক স্ট্রাকচার। আচ্ছা, আমি ওইখান থেকে না যাই, সরাসরি কোড ব্লকে চলে যাই, এরপরে স্লাইডে আসবো না। আচ্ছা, কোড ব্লক ওপেন হতে হতে আমি বলি আপনাদের, ফার্স্ট ইয়ারের যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, নিজের আত্মীয় স্বজন থাকলে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট থাকলে, এদেরকে আগেই বলবেন আইসিটিটা শেষ করে লেতে। আমার কাছে বলুক বা অন্য কাছে, যার কাছেই পড়ে, বলবেন যে অন্য রেজাল্ট হওয়ার আগেই আইসিটিটা শেষ করে লেতো, সায়েন্সের আরো বিশেষ করে, তাইলে ফেল করতো না। যারা মনে হয় যে প্রাইভেট শুরু করতে যাবো, এরা যেমন আপনাদের সাথে রাকিব রে চিনতেন না, কিন্তু আপনার আগে কিন্তু সব শেষ করে গেছে গা। এরকম অনেক স্টুডেন্ট আছে সায়েন্সের, যারা করছে কি বিভিন্ন বেস, এক বেস না কয়েক বেস মিলে আগে শেষ করে লাইছে। আচ্ছা, এতটুকু বেসিক স্ট্রাকচার। যদি পড়ানো ভালো লাগে, তাহলে এই ফার্স্ট ইয়ারের যারা আছে, নতুন ফার্স্ট ইয়ার, একবারে এই এসএসসি পরীক্ষা দিয়ে স্যারেরা পাঠা দিবেন আগে। আচ্ছা, এখন আমরা এই যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা দেখি যদি একটু। এটা কি খাতাতে লেখন লাগবো? এটা তো সবার মাথার মধ্যে আছেই। তাহলে এতটুকু হলো সি প্রোগ্রামের
বেসিক স্ট্রাকচার। এখন কথা হলো আমি এই প্রথম যে লাইনটা আছে এই লাইনটা নিয়ে একটু কথা বলি। এই লাইনটার কাজ জানি কি, এটা কি ফাইল, এটা কি ফাইল বলা হয়, হেডার ফাইল। ওটার কাজ কি, ওর ভিতরে পূর্বে তৈরিকৃত অনেকগুলা মানে কাজের সমাধান করা আছে নাকি। আর এই হেডার ফাইলের অধীনস্থ কি থাকবে, অনেকগুলো লাইব্রেরি ফাংশন। তাহলে এখানে stdio.h এর ফুল মিনিং কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। মনে আছে কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, ওই যেটি তো আমরা দেখাইছিলাম। আচ্ছা ওগুলো আমরা স্কিপ করি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার এদের অধীনস্থ অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে না। এদের অধীনস্থ কি কি লাইব্রেরি ফাংশন আছে বলেন, আগে কইতাছি নন বাইর করলে টি আবার বললে ফেলাছেন সব। তাহলে ওই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর অধীনস্থ কি কি ফাইল আছে আমার, প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট ক্যারেক্টার, এরপরে কি পুট ক্যারেক্টার। আচ্ছা এগুলো আপনাদের খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা দেখাবো না আমি গেট ক্যারেক্টারের কাজ কি। গেট ক্যারেক্টারের কাজ হলো কি, ওই কোনো একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য গেট ক্যারেক্টার ব্যবহার করা হয়, বুঝতে পারছেন। আর কোনো একটা মানে ক্যারেক্টার আউটপুটের জন্য এটা ব্যবহার করা হয়। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তাহলে। আচ্ছা দেখেন এখানে আমি গেট ক্যারেক্টার আর পুট ক্যারেক্টার নিয়ে ছোট একটা প্রোগ্রাম দেখাই, যদি এগুলো খুব একটা কাজ নেই আপনাদের। সিএস নামে একটা ক্যারেক্টার নিলাম, প্রিন্টএফ এর ভিতরে কি লিখছি, টাইপ এ সিঙ্গেল ক্যারেক্টার এন্ড প্রেস এন্টার। কয়টা ক্যারেক্টার এন্টার দিব, একটা। তাহলে সিএচ সমান সমান আমরা কি লিখলাম, গেট ক্যারেক্টার। আচ্ছা এটা আমরা অন্যভাবেও নিতে পারতাম, কিভাবে নিতে পারতাম, এইভাবে নিতে পারতাম না, ওই যে ওই শব্দটা ব্যবহার না করে আমরা স্ক্যানএফ এর কাজ আছিল না, কিভাবে নিতাম, স্ক্যানএফ কি লিখতে পারতাম, যদি ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট নিতাম, ভিতরে কি লিখবো, %c, এরপরে ভেরিয়েবলের নাম কি সিএচ, এভাবে লিখতাম। তাহলে এটার পরিবর্তে আমরা কি করতে পারি, কি হইতো %c, এরপরে একটা কমা দেয়, অ্যাড্রেস অফ কি হইতো সিএচ, %d কোন দিতাম আর %c কোন দিতাম, ইন্টিজার টাইপের ডাটা, ডাবল টাইপের, দেখছেন সব খেলাইছে, সব খেলাইছে। জিগা যে %d কোন দিতাম, %d কোন দিতাম ইন্টিজার টাইপের ডাটার জন্য, ফ্লটের জন্য কি %f, আর ডাবলের জন্য %lf, আর ক্যারেক্টারের জন্য কি %c, একবার প্রথম দিন দেখাইছিলাম আমি। তাহলে ওইখানে আমি কি করছি, ওই ক্যারেক্টারের জন্য আমি এইভাবে ইনপুট না নিয়ে আমি কি করছি, সিএইচ সমান সমান গেট ক্যারেক্টার লিখে দিচ্ছি, বোঝা গেছে। আচ্ছা এখন ধরেন আপনার স্ক্যানএফ এর সাথে সিএচ এর ভিতরে একটা ভেরিয়েবল ভ্যালু ইনপুট নিয়েছেন ক্যারেক্টার, ওটা আউটপুট তো দিতে হইব নাকি। কারণ আউটপুটের জন্য আমরা কি লিখতে হইব, ওইটাও দরকার নাই, জাস্ট আমি পুট সিএচ দিয়ে দিলাম, এই লাইনও দরকার নাই, কি দিছি আমি পুট। তাহলে গেট ক্যারেক্টার কাজ হলো, এই লাইনে কাজ হলো কোন একটা ক্যারেক্টার ইনপুট নিতেছে, আর এই লাইনে কাজ হলো কি কোন একটা মানে যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা কি আউটপুট দিতেছে। প্রোগ্রামটা আমি রান করে দেখেন, প্রোগ্রাম রান করলাম, এখানে আমি যে কোনো একটা ক্যারেক্টার যদি আমি এন্টার দেই, ধরেন দিলাম আমি এ লিখলাম, লিখে যদি এন্টারও চাপ দিই, আউটপুট হিসেবে কি দেখাইছে এ। তাহলে এখানে প্রিন্টএফ স্ক্যানএফ কে আমি ব্যবহার করছি। তাহলে এই যে স্ক্যানএফ এর কাজটা আমি কিভাবে করছি, গেট ক্যারেক্টারের সাহায্যে, আর এই যে আউটপুটের কাজটা আমি কিভাবে করছি, পুট ক্যারেক্টারের সাহায্যে। ক্লিয়ার বিষয়টা। তো এটা নিয়ে এত কিছু কাজ না, এটা আপনাদের এমসিকিউর মধ্যে আসতে পারে। হ্যাঁ তবে আমরা যখন প্রোগ্রাম করি, বড় বড় প্রোগ্রাম করি, তখন এগুলো আমরা স্ট্রিং মানে কোনো একটা স্ট্রিং কালেক্ট করার জন্য ওই গেট ক্যারেক্টার বা পুট ক্যারেক্টার ব্যবহার করি। মনে হয় বড় একটা নাম আমি ইনপুট নিব, বড় নাম ইনপুট নেওয়ার জন্য ওই মানে লুপ দিয়া লুপের ভিতরে গেট ক্যারেক্টার ব্যবহার করি, অথবা আলাদাভাবে স্ট্রিং ব্যবহার করি। সমস্যা নাই তো। এখন এইটি আপনাদের পরীক্ষা আসবে না, পরীক্ষা আসতে পারে কি এমসিকিউ আসতে পারে, গেট ক্যারেক্টারের কাজ কি, কি বলবেন, কোনো একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। পুট ক্যারেক্টারের কাজ কি, কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। একসাথে ইচ্ছে করলে আমি একাধিক ক্যারেক্টার আউটপুট দিতে পারি, তবে এটা অন্যভাবে ইউজ করতে হয়। তাহলে গেট ক্যারেক্টার পুট ক্যারেক্টারের কাজ ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা কি দেখছিলাম, কমেন্ট দেখছিলাম। কমেন্ট জানি কি কয় ধরনের আছে, দুই ধরনের। কি কি, একটা সিঙ্গেল লাইন, সিঙ্গেল আর কিছু মনে নাই, খালি সিঙ্গেল মনে হইতেছে মাথার মধ্যে, আরেকটা কি ডাবল। এখন কত হলো, সিঙ্গেল লাইন কমেন্ট কি দিয়ে শুরু করতে হয়, মাথার মধ্যে কি একটা বাড়ি দিতাম না দুটো বাড়ি দিতাম, এই যে বাড়ি খাওয়ার পরে মনে হইতেছে নাকি।
তাহলে স্ল্যাশ কটা দিতে হইব? দুইটা। ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাক স্ল্যাশ? মানে সামনের দিকে বাঁকানো না পিছনের দিকে বাঁকানো? সামনের দিকে বাঁকানো। দুইটা স্ল্যাশ দিলে সিঙ্গেল লাইন কমেন্ট। মনে হয়েছে কি এবার? কমেন্ট তাহলে কয় ধরনের? সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হলো মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কি দিয়ে শুরু হইব? এরকম ভাবে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়া। আর মাল্টিপল লাইন কমেন্ট কি দিয়ে শুরু হয়? একটা স্ল্যাশ আর একটা স্টার। শেষ হইব কি দিয়া? স্টার স্ল্যাশ দিয়া। মনে থাকবো? আচ্ছা, এরপরে আসে স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স জানি কোনগুলা? এটার মধ্যে স্ল্যাশ কোনটা দিতে হয়? ব্যাক স্ল্যাশ, মানে পিছনের দিকে বাঁকানো স্ল্যাশ। ওই স্ল্যাশ দিয়ে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে ওই লেখাটা ওইভাবে সরাসরি আউটপুট না দিয়ে কি করবো? এটা একটা আউটপুট দিব। যেমন প্রথমে আসছি কি, আমি আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ দেওয়া শিখাইছিলাম, ব্যাক স্ল্যাশ এর কাজ কি? অ্যালার্ট বেল। ব্যাক স্ল্যাশ এন এর কাজ কি? নিউ লাইন। এই দুইটা বেশি দেখাইছিলাম। ব্যাক স্ল্যাশ টি হলো ট্যাব, আর ব্যাক স্ল্যাশ ভি হলো ভার্টিক্যাল ট্যাব। বাকিগুলো আপনাদের দরকার নাই, এই ডি যথেষ্ট। আচ্ছা, এখন একটা আমি প্রোগ্রামের মধ্যে দেখা এলাই, শেষ করে দিয়েছি। বেসিকটা দেখাই শেষ করে দিয়েছি। ধরেন এখানে আমি প্রিন্ট ট্যাব দিলাম, ব্যাকস্ল্যাশ এ, আর কিছু দিলাম না। দিয়ে যদি এন্টারও চাপ দিই, উপরের লাইন যেগুলো আছে সবটি কাজ করব। যে জায়গায় ব্যাকস্ল্যাশ এ দিছি সেই জায়গায় কি করব? তাহলে এখানে কি করলাম? কোনটা চাপ দিছি? সাউন্ড কি অফ না অন? সাউন্ড আসে না কেরে? আচ্ছা, অন্যগুলো বাদ দিলাম, এটাও বাদ দিলাম। তাহলে হাবিজাবি লিখে আমরা কি করলাম? একটা করি, আউটপুট দেখাবে তো। সাউন্ড কমানো মনে হয়, সাউন্ড তো হওয়ার কথা না, এই সাউন্ডের সাথে ডিসকানেক্টেড করা। আচ্ছা, এই টেলিভিশনের সাথে সাউন্ড মনে অফ করা আমার এখান থেকে। আচ্ছা, অ্যালার্ট। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল দেয়নি, দরকার নাই। তাহলে এই প্রোগ্রামটা রান করলে কি করব? একটা অ্যালার্ট বেল দিব, ঠিক না? আচ্ছা, ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি? নিউ লাইন দেওয়া না? আচ্ছা, সামনের দিকে যাই, স্লাইডের সামনের দিকে যাই। দিয়ে স্লাইডে আর কি আছে? এটার মধ্যে আর কিছু নাই। এরপরে জানি কোন স্লাইড হয়ে গেছিলাম। কিছু কাজ তো দিয়া দেব আমি আপনাদের, কাজ না দিলে তো আপনি পারবেন না। এরপরে ক্লাস থাকবো টোটালি আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সবগুলো করব। এগুলো দরকার নাই, স্কিপ করি। এই যে গুরুত্বপূর্ণ কাজ, কিওয়ার্ড। কিওয়ার্ড জানি কি কাজ করে? প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাম বিভিন্ন কাজে ব্যবহার করে, মানে এগুলো সংরক্ষিত শব্দ, ঠিক না? কয়টা কিওয়ার্ড আছে? 32টা কিওয়ার্ড আছে। ডাইরেক্ট ঠাডা মস্ত 32টা কিওয়ার্ড আগে করাইছিলাম। আচ্ছা, এরপরে আসি কিওয়ার্ড ব্যবহারের নিয়ম। শীটের মধ্যে দেখবেন লেখা আছে কিওয়ার্ড লেখার নিয়ম, কিভাবে কিওয়ার্ড লিখতে হয়। কিওয়ার্ড সবসময় কিভাবে লিখতে হয়? দিস এক দুটো নিয়ম কেটা বলতে পারবেন? কিওয়ার্ড কিভাবে লিখতে হয়? একটা নিয়ম দিয়ে আপনারা 11 জনে মিলে একটা নিয়ম বলেন, দেখে দেখে, যে শীট দেখে দেখে। কিওয়ার্ড ব্যবহারের নিয়ম কি? কিওয়ার্ড কি একটা, মানে সবগুলো কিওয়ার্ড কোন ভাবে লিখতে হইব? স্মল লেটার লিখতে হবে। তাহলে কিওয়ার্ড গুলা সবসময় ছোট হাতে বর্ণ হবে। এরপরে কি, দুইটা কিওয়ার্ড যদি আমার একসাথে লিখতে হয়, কোনো কারণে যদি দুইটা কিওয়ার্ড আমার লিখতে হয়, দুইটা কি করতে হবে? দুইটার মধ্যে স্পেস দিতে হবে। আর কিওয়ার্ডের নামগুলো কি একটা একক শব্দ, এর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। কিন্তু দুইটা কিওয়ার্ড একসাথে লিখতে গেলে স্পেস দিতে হবে। আচ্ছা, এরপরে যে ভেরিয়েবল কারে বলে এটা তো আমরা জানি। ভেরিয়েবলের নিয়মগুলো দেখে আমি শেষ করতেছি একবারে দ্রুত। ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? প্রোগ্রামে কোনো একটা নাম দিয়ে যদি তার অধীনে আমরা ডেটা জমা রাখি, এটা হবে কি? ভেরিয়েবল। এখন ডেটার আবার কতগুলো টাইপ আছে? ডেটা টাইপ আছে না? শীটের মধ্যে দেন এই টেবিলটা দেওয়া আছে। এই টেবিলটা আমি কি সবারই মুখস্থ করাইছি। অনেকগুলো ডেটা টাইপ আছে, এর মধ্যে আমরা কয়েকটা ডেটা টাইপ নিয়ে কাজ করছি। কি কি? ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট, ডাবল। এগুলো হলো কি? কিওয়ার্ড। এই ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করার জন্য আমার কি ব্যবহার করতে হয়? %c ফর্ম স্পেসিফায়ার, মেমোরিতে জায়গা নেব 1 বাইট। এরপরে ইন্টিজার টাইপের ডেটা ব্যবহার করতে গেলে আমার %d। ইন্টিজার আবার আছে কি? লং ইন্টিজার আছে, শর্ট ইন্টিজার আছে। আচ্ছা, তাহলে এতগুলো যাওয়ার দরকার নাই। শর্ট ইন্টিজার আবার 2 বাইট, মনে মনে লেখাইছিলাম না? শর্ট ইন্টিজার কত বাইটের? 2 বাইটের। %d। আর ডেসিমাল কি ব্যবহার করতে হয়? %f
4 বাইট, আর হলো ডাবল টাইপের ডেটা হলো LF, ফর্মে স্পেসিফায়ার LF 8 বাইট। আচ্ছা, এরপরে আসি আমি ভেরিয়েবল লেখার নিয়ম। ভেরিয়েবল যদি লিখতে হয়, ভেরিয়েবলটা দিয়ে আমি শেষ করে দিয়েছি আজকে। ভেরিয়েবল লেখার মধ্যে কি আছে, এর থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ আপনি ব্যবহার করতে পারবেন, তবে এর মধ্যে এর বাহিরে আপনি কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। তাহলে এখানে আমি এই চারটাই মনে আপনাদেরকে দেখাইছিলাম। যেমন রুল নাম্বার, এটা ভ্যালিড ভেরিয়েবল না ইনভ্যালিড ভেরিয়েবল? বৈধ ভেরিয়েবল না অবৈধ ভেরিয়েবল? ভ্যালিড। কারণ হলো আমার এই যে এ থেকে জেড পর্যন্ত লেটার যেগুলো সেগুলো ব্যবহার করা যাবে, অঙ্ক ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর এবং $সাইন, এর বাইরে কোনো কিছু ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমি ধরেন এখানে বেস লেখা আছে, একবারে আমি এত করছি না, দ্রুত দেখাই দিলাম। তাহলে ওই যে ইনভার্টেড কমার ভিতরে যদি একটা নাম দিয়ে এটা কি হয়ে যাবো, ইনভ্যালিড। @ দিয়ে যদি লেট কি হয়ে যাবো, ইনভ্যালিড। ঠিক আছে না? আচ্ছা যাক, ওগুলো আমি স্কিপ করি। ভেরিয়েবলের নাম কি হবো, একটা অঙ্ক, যদি অঙ্ক ব্যবহার করতে পারি, কিন্তু অঙ্ক বা ডিজিট দিয়ে কি করা যাবে না, শুরু করা যাবে না। তাহলে করিম টু, এটা ভ্যালিড ভেরিয়েবল না ইনভ্যালিড ভেরিয়েবল? এই ইনভ্যালিড। করিম টু ইনভ্যালিড। করিম প্রথম যে ভেরিয়েবলটা আছে ওটা কি ভ্যালিড ভেরিয়েবল, কারণ 2 আছে, 2 হলো পরে। আচ্ছা, ক্লোজ করে দাম। আচ্ছা থাক, তাহলে ভেরিয়েবলটা আগামী ক্লাসে দেখে আমরা, যেহেতু বিদ্যুৎ চলে গেছে আর নতুন করে আমার আইপিএস অন করার দরকার নাই, থাক। ওয়ালাইকুম সালাম।